জিহাদে যাওয়ার কথা বলে বাড়ি ছাড়েন নারায়ণগঞ্জে নিহত যশোরের রাব্বি। সন্তানের লাশ নেবে না পরিবার, তথ্য গোপনের অভিযোগে পাইকপাড়ার বাড়িওয়ালা গ্রেফতার। ফের পেছালো মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর রায় ফাঁসের মামলার রায়। সঠিক সময়ে আসামি আদালতে হাজির করতে না পারাই কারণ। 12 দফা দাবিতে সারা দেশে ফিলিং স্টেশনে ধর্মঘট। ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত জ্বালানি তেল দেয়া বন্ধ, তবে কোথাও কোথাও চলছে বিক্রি। ফারাক্কা বাঁধের লক গেট খুলে দেয় পদ্মার পানি বেড়ে কুষ্টিয়ার 3 উপজেলা প্লাবিত। ভেসে গেছে ফসলি জমি, দুর্ভোগ চরমে। এবং সাভারের চামড়া শিল্পনগরীতে বর্জ্য অপসারণের প্রস্তুতি নেই বেশিরভাগ কারখানার। মালিক পক্ষের অসহযোগিতার কারণে চালু করা যাচ্ছে না সিইটিপি, দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি। নারায়ণগঞ্জে নিহত জঙ্গি ফজলে রাব্বির পরিচয় পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি যশোরের সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায়। পুলিশ ও স্বজনরা জানায় ফজলে রাব্বি যশোর এমএম কলেজের পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিল। এবছর 5 এপ্রিল সে নিখোঁজ হয় বলে জানায় তার পরিবার। এর 2 দিন পর 7 এপ্রিল তার বাবা হাবিবুল্লাহ ছেলের নিখোঁজের বিষয়টি জানিয়ে যশোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। তার বাবা জানায় সে ছাত্রত্ব বাতিলের জন্য কলেজে আবেদন করেছিল। যশোরে পুলিশের পক্ষ থেকে নিখোঁজদের যে তালিকা প্রকাশ করে সেখানে ফজলে রাব্বির নাম ছিল। ফজলে রাব্বি নারায়ণগঞ্জে পুলিশের অপারেশন হিটস্ট্রং 27-এ নিহত মাস্টারমাইন্ড তামিমের সহযোগী ছিল তা জানত না বলে দাবি করেছে তার পরিবার। জিহাদের বই ওর বাপ পাইছিল, সেগুলো আউট করে দিয়েছিল। একদিন দেখা গেল যে সে রাব্বি আর কি নেই। তার বাবা মাকে বলে গেছে যে আমাকে খোঁজ করো না, আর হাসরের ময়দানে দেখা হবে। তো তখন প্রফেসর সাহেব তখন থানায় জিডি করছে। ছেলে কলেজে যেত, পড়াশোনা করতো, কিন্তু আশেপাশে কারোর সাথে মিশতো না। তার পিতামাতাকে সে যার আগে বলে গিয়েছিল যে সঠিক রাস্তা সে খুঁজে পেয়েছে, সে আর কখনো ফিরবে না। এই কথা বলার পর তার পিতামাতা আতঙ্কিত হয়ে ছেলের ভবিষ্যতের বিষয়ে কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে ওসি কোতোয়ালির কাছে এবং আমার কাছে ছুটে আসেন এবং কোতোয়ালি থানা একটা জিডি করেন। একে ইন্ধনদাতা বা একে আশ্রয় প্রশ্রয়দাতা এরকম যদি আমরা কাউকে খুঁজে পাই, তাকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো। জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে নারায়ণগঞ্জের পাইকপাড়ার বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক। সকালে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, এই ঘটনায় সন্দেহভাজন আরও একজনকে আটক করা হয়েছে। আমরা একজনকে পেয়েছি, আপত্তিকর কিছু বই পেয়েছি, বাট এখন পর্যন্ত আমরা এটা ভেরিফাই করে দেখছি আসলে যে এটা এই ঘটনার সাথে কানেকশন পাওয়ার মতো আসলে আমাদের কোনো প্রোগ্রেস এই মুহূর্তে নেই। আমরা এটা নিয়ে কাজ করছি। এখন সহায়তা চাওয়ার অংশ হিসেবে কিন্তু আমরা বারবার বলে আসছি যে আপনারা দয়া করে আপনাদের যে ভাড়াটিয়া যারা থাকে তাদের তথ্য আমাদের কাছে সরবরাহ করবেন। আবারও পেছালো মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী রায় ফাঁসের মামলার রায়। সঠিক সময়ে আসামি আদালতে হাজির করতে না পারায় আজ রায় ঘোষণা করেননি আদালত। সকালে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আসামি না আসার কারণ দেখিয়ে KM শামসুল আলম এ রায় দেননি। এ মামলায় সাকা চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে গত 15ই ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। 2013 সালের 1 অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায়ের আগে সালাউদ্দিন কাদেরের আইনজীবী ও স্বজনরা রায়ের খসড়া কপি ফাঁসের অভিযোগ করেন এবং তা সংবাদকর্মীদের দেখান। এ ঘটনায় 2013 সালের 2 অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী এবং ছেলে হুম্মাম কাদের চৌধুরী সহ আরও 5 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার AKM নাসির উদ্দিন মাহমুদ শাহবাগ থানায় একটি মামলা করেন। ঝালকাঠির 2 বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য আসাদুল ইসলাম আরিফকে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের কারণে আরিফের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকল। প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এ রিভিউ আবেদনের রায় ঘোষণা করেন।
2005 সালের 14 নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ওই ঘটনায় বোমা হামলাকারী ইফতেখার হোসেন মামুন, জেলা জজ আদালতের 4র্থ শ্রেণীর কর্মচারী আব্দুল মান্নান ও দুধ বিক্রেতা বাদশা মিয়া আহত হন। ওই হত্যা মামলার রায়ে 2006 সালের 29 মে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা হলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ, জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আব্দুল আওয়ার, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ও আসাদুল আসলাম আরিফ। বারো দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে সকাল 6টা থেকে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক ধর্মঘট চলছে। বিকেল 3টা পর্যন্ত সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি মালিক সমিতি ঐক্য পরিষদের পক্ষ থেকে। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন গাড়ির চালকরা। সবথেকে বেশি ভুক্তভোগী হচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। অনেকেই অভিযোগ করছেন, আগে থেকে এরকম কোনো কর্মসূচি সম্পর্কে জানা থাকলে প্রস্তুতি নিয়ে রাখা সম্ভব হতো। তবে ধর্মঘট চলাকালে বেসরকারি পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া বন্ধ থাকলেও সরকারি পাম্পগুলোতে তেল বিক্রি অব্যাহত রয়েছে। বেসরকারি রিফাইনারি থেকে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ সহ 12 দফা দাবি জানিয়েছিলেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। সমস্যা তো অবশ্যই আছে, কারণ অনেকে জানে না যে আজকে ধর্মঘট। আর তাছাড়া তেল না হলে তো অনেকেরই মানে সবার তো রিজার্ভ ট্যাঙ্কি থাকে না, কেউ কেউ কিছু কিছু থাকে না, আর ম্যাক্সিমাম সময় মানুষের তেল নিতে হয়। আমরা তো জানি না, এখন আমরা জানলে বিষয়টা জানালে আমরা কালকে হয়তো বিকেলের তেলটা নিয়ে নিতে পারতাম। এখন তো আর সমস্যা, এখন কি করবো আমরা? সমস্যা আমি জানি না যে আজকে ধর্মঘট, না হলে আমি তো আসতাম না। এদিকে রাজধানীর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জায়গাতেও চলছে ধর্মঘট। তবে নির্দেশনা না পাওয়ায় চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলো চালু রয়েছে। সকাল থেকে রাজশাহীতে ফিলিং স্টেশন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। এছাড়া কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির জেনারেটরের তেল নিতে আসা গ্রাহকরাও বিপাকে পড়েছেন। সিলেটে বন্ধ রয়েছে 250টি তেল পাম্প। তেল পাম্প মালিকরা জানিয়েছেন, আজকের মধ্যে তাদের দাবি না মেনে নেওয়া হলে পরবর্তীতে লাগাতার ধর্মঘটে যাবেন তারা। এদিকে নির্দেশনা না পাওয়ায় চট্টগ্রামের তেল পাম্পগুলো চালু রয়েছে। সকাল থেকে নগরীর সবগুলো পেট্রোল পাম্পে স্বাভাবিক নিয়মেই যানবাহনগুলোতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আপনার সকালে দিছিলাম 2টা গাড়ি, তো ওরা বলতেছে প্রত্যাহার হয়ে গেছে। ধর্মঘটের কোনো এখানে দেখতেছি না আমরা। পালন হচ্ছে কিনা এটা তো আমাদের অফিসে জানা, আমরা এরকম কোনো নির্দেশনা পাই না, এই জন্য আমরা এখন তেল দিচ্ছি। নির্দেশনা পেলে আমরা তেল দেওয়া বন্ধ রাখবো। পারিবারিক দৈনন্দিন কাজকর্ম থাকে না, অফিস আছে, অফিসে যেতে হবে, তেল নাই। জানলে আমি গতকাল তেল নিয়ে নিতাম। তেল নিতে এসে দেখছি বাম বন্ধ। এখন তেল যদি না পাই কোথায় তেল নেব? মাইকে তেল না নিয়ে হবে না। 3টার পরে তেল দিবে, এই অবস্থা। এখন আমরা চলবো কি করে? তেল এভাবে হঠাৎ বন্ধ, এই কথাটা আগে বলা নিশ্চয় মাইকিং করা বা বলা উচিত ছিল। মালিক পক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে 5 দিন পর দেশের বিভিন্ন স্থানে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল এবং বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম শুরু হয়েছে। সকালে বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়। দীর্ঘ 5 দিন বন্ধ থাকার পর নদী বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এছাড়া চালু হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর চ্যানেলে অবস্থানরত দেশি বিদেশি জাহাজের পণ্য বোঝাই খালাস ও পরিবহন কার্যক্রম। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফা দাবিতে গত 22 আগস্ট রাত থেকে সারা দেশে ধর্মঘট শুরু করে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ। গতরাতে ঢাকায় শ্রম পরিদপ্তরে নৌযান শ্রমিক, মালিক ও শ্রম মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট তুলে নেয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। আমাদের দাবি সরকার ও মালিক মাইনে নিছে, এই জন্য আমরা খুশি। আমরা সকল লঞ্চগুলো চালাইতেছি। সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল সেটা থেকে তারা মুক্তি পেয়েছে। এতদিন আমরা চলাফেরা করছি, খুবই কষ্ট হয়েছে, যাতায়াতের ব্যাপারে খুবই কষ্ট হয়েছে। আজকে লঞ্চ চলাচলের জন্য আমরা খুবই খুশি। বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো অনেক কষ্ট হইতো যাইতে, এখন খুব আমাদের শান্তি লাগতেছে। গত 5 দিনে টাকা পয়সা পাই নাই, আজকে কাজ চলছে খুব মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমার কোম্পানির 2 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। এখন আজকে থেকে সকালবেলা থেকে সুন্দরভাবে কাজ চলতেছে। 5 দিন বন্ধ থাকার পরে আজকে যেহেতু খুলছে, এই হিসাবে মনে করেন সকাল থেকে পুরো দিনে কাজ চলছে, এতে আমরা বেশ খুশি।
ফারাক্কা বাঁধের লকগেট খুলে দেয় পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার 3টি উপজেলা। পানির তোড়ে ভেসে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এতে দুর্ভোগে পড়েছেন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। 2-1 দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের বন্যা পরিস্থিতির অবনতি হবার সঙ্গে সঙ্গে খুলে দেয়া হয়েছে ফারাক্কা বাঁধের প্রায় 100 লকগেট। এরপর থেকেই হুহু করে বাড়তে শুরু করেছে পদ্মার পানি। প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও খোকসা উপজেলার 30 গ্রাম। ডুবে গেছে এসব এলাকার বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। সড়কে পানি উঠায় বিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। বাড়ি তো পানি উঠে গেছে, চোখি ধুলিটি ধরেন আমরা আসি, খুব কষ্টে আসে। ধান, পাট, এই জাতীয় যত কৃষি ক্ষেত আমাদের সব নদীতে বিলীন হয়ে গেছে। উঁচু জায়গা এবং বাঁধে মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার হাজারো মানুষ। বন্যা পানি ডুবে গেছিলে, তাই আমরা গরুগুলো এখানে নিয়ে আইছি। গরুর কষ্ট, মানুষের কষ্ট। আশারা কেন্দ্রে আমার খাওয়া দাওয়ার খুব কষ্ট। এদিকে আগামী কয়েকদিনের মাঝেই পদ্মার পানি কমতে শুরু করবে বলে আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আশা করা যায় আগামী 24 ঘন্টার মধ্যে পানি অনেকাংশেই কমে যাবে আর কি, এবং জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর 2-1 দিনের ভিতরে চরের থেকে পানিও নেমে যাবে। জেলা কৃষি অধিদপ্তরের হিসেব অনুযায়ী আকস্মিক বন্যায় এলাকার প্রায় 10,000 একর জমির ধান, পাট ও সবজি সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। সময় সংবাদ, কুষ্টিয়া। সময় সংবাদে আরো থাকছে, প্রমত্তা মেঘনার স্রোতে বিলীনের মুখে চাঁদপুরের হাইমচরের বিশাল জনপদ, নদীগর্ভে প্রধান বাজার সহ বিস্তীর্ণ এলাকা। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন এলাকাবাসী। এবং রাজধানীতে বাড়ছে মৌসুমী রোগে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়ার পাশাপাশি রয়েছে ডেঙ্গুর প্রকোপ। বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকের। সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETPর 2টি মডিউল প্রস্তুত। তবে 154টি শিল্প ইউনিটের মধ্যে কারখানা থেকে CETPর সঙ্গে সংযোগ লাইন স্থাপন করেছে মাত্র 6টি কারখানা। নানা অজুহাত তুলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, সেখানে ট্যানারি চালু করলে আরেকটি হাজারীবাগ হবে সাভারে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মালিক পক্ষের অসহযোগিতার কারণেই চালু করা যাচ্ছে না CETP। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বিভিন্ন পর্যায়ে চলছে সাভারের চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETPর নির্মাণ কাজ। 17 একর জমির উপর 477 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে 4টি মডিউলের আধুনিক এই স্থাপনাটি, যার মাধ্যমে প্রতিদিন শোধন হবে 25,000 ঘনমিটার তরল বর্জ্য। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, 2014 সালের মার্চে শুরু হয় এর নির্মাণ কাজ। 18 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে 5 বার, তবে বাড়ানো হয়নি প্রকল্প ব্যয়। সর্বশেষ গেল জুনের মধ্যে CETPর নির্মাণ কাজ শেষ করতে বলা হলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে 2টি মডিউলের প্রায় 100% কাজ, আর 90% শেষ হচ্ছে বাকি 2টির অবকাঠামো নির্মাণ কাজ। এটা কিন্তু 100% কমপ্লিট, এখন 1% বাকি নেই। তবে ট্যানারি মালিকদের সংগঠন BTA বলছে, এখনো হয়নি কারখানা থেকে CETPতে বর্জ্য সরবরাহের সংযোগ লাইন। তবে কিছুটা ভিন্ন কথা সেখানে কার্যক্রম শুরু করা কারখানা কর্তৃপক্ষের। CETP সেটা কিন্তু আপনার সম্পূর্ণ প্রস্তুত হয়নি, ডাম্পিং ইয়ার্ড এখন পর্যন্ত হয়নি, সুতরাং সেখানে কিন্তু আরেকটা হাজারীবাগের আপনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওয়েস্ট ওয়াটার যেটা, এটা হচ্ছে গিয়া ওরা পাম্পিং করে CETPতে নিয়ে জমা রাখতেছে। বর্জ্য শোধনে নিজেদের 100% প্রস্তুতির কথা জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা। যেই বর্জ্য আসবে এটা ট্রিট করে তারপরে নদীতে ছাড়বো, যত তাড়াতাড়ি বর্জ্য বেশি পাবো, বর্জ্যটা পাইলেই আমরা কিন্তু ফুল স্কেলে ট্রিটমেন্টে যেতে পারবো। আমাদের লাইন কমপ্লিট, ট্যানারির থেকে ওইগুলোর সঙ্গে কানেকশনটা তাদের দিতে হবে। বলা হচ্ছে, কেন্দ্রীয় এই বর্জ্য শোধনাগার একদিকে যেমন পার্থক্য গড়ে দেবে হাজারীবাগে গড়ে ওঠা চামড়া শিল্প এবং সাভারে গড়ে তোলা চামড়া শিল্পের মধ্যে, ঠিক একই সাথে গড়ে দিবে বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া শিল্পের একটি শক্তিশালী ভিত। তবে এর জন্য নিশ্চিত করতে হবে এই CETPর 100% ব্যবহার। সাভারের হেমায়তপুর চামড়া শিল্প নগরী থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2011-12 এবং 2012-13 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহ পরিবারের প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে।
আমি শ্রদ্ধা জানাই আমাদের 4 জাতীয় নেতা বঙ্গবন্ধুর নির্দেশে যারা মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন তাদের প্রতি। 3রা নভেম্বর তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। 21শে আগস্ট সেই দিন গ্রেনেড হামলা করে আমাকে সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছিল। একই সাথে 13টা গ্রেনেড ছোড়া হয়। আল্লাহর রহমতে আমি বেঁচে যাই, কিন্তু আইভি রহমান সহ আমাদের 22 জন নেতাকর্মী জীবন দেয় এবং প্রায় 1000 খানেক নেতাকর্মী স্প্লিন্টার আহত হয়। পরবর্তীতে অনেকে মৃত্যুবরণ করে এবং অনেকে এখনও পঙ্গু হয়ে আছে। যারা শাহাদাত বরণ করেছে তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের স্বাধীন দেশ এগিয়ে যাচ্ছে। আমরা 75-এর পর 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। জাতির পিতা চেয়েছিলেন যে বাংলাদেশে শুধু তিনি স্বাধীনতাই দেননি, তিনি চেয়েছিলেন আর্থসামাজিক উন্নতি করে বাংলার মানুষকে একটা উন্নত জীবন দান করতে। যে বাংলাদেশের মানুষ ছিল শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, শোষণ বঞ্চনার হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে একটি সুন্দর, সুখী, সচ্ছল, উন্নত জীবন দেবেন, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন। কিন্তু 75-এর পর স্বাভাবিকভাবে যারা ক্ষমতা এসেছিল তারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল হত্যা, ষড়যন্ত্র, রাজনীতির মধ্য দিয়ে। 21টা বছর আমাদের জীবন থেকে হারিয়ে যায়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আর এই সরকার গঠন করার পর আমরা এসে দেখেছি যে কিভাবে এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। সাধারণ মানুষের উন্নতি হয়নি, যারা ক্ষমতা দখলকারী তাদের উন্নতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষ সেই বঞ্চিত থেকে গেছে। আমরা ক্ষমতায় এসেই বাংলাদেশকে কিভাবে আর্থসামাজিক উন্নতি করা যেতে পারে, সমস্যাগুলি কি, সমাধানের পথ কি, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা গ্রহণ করি। আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু করি এবং সে সময় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিদ্যুৎ উৎপাদন বাড়ায়, রাস্তাঘাট, পুল, ব্রিজ নির্মাণের কাজ আমরা শুরু করি। তবে 5টা বছর দেখতে দেখতে চলে যায়, অনেক কাজ তখন অধুরা থেকে যায়। এরপর 7 বছর পরে আবার আমরা সরকারে আসি। 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, কারণ তখন একটা ষড়যন্ত্র ছিল। সেটা হলো আমার উপর প্রবল চাপ ছিল যে আমাদের সম্পদ গ্যাস বিক্রি করা, এবং এই গ্যাস বিক্রি করা হবে, বিক্রি করবে একটি দেশ, কিনবে আর একটি দেশ, 2 দেশেই রসানলে পড়ে যায়। কারণ আমি কখনো রাজি ছিলাম না যে আমাদের সম্পদ যাই আছে দেশের কাজে না লাগিয়ে কাউকে বিক্রি করতে দেওয়া। আমার বক্তব্য খুব স্পষ্ট ছিল যে অন্তত 50 বছরের রিজার্ভ থাকবে, দেশের চাহিদা মিটবে, এরপরে যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমরা বিক্রি করব। কিন্তু একথা কোনো কোনো বড় দেশ খুব নাকচ হয়ে যায়, যা হোক আর আমরা ক্ষমতা আসতে পারিনি। একটা কারচুপি নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি জামাত জোট ক্ষমতা আসে এবং সেই সময় ক্ষমতা এসে তারা যে কাণ্ড করেছিল, এটা আমি যতটা মানে ভুক্তভোগী, আমাদের ব্যবসায়ী মহলও তার থেকে কম ভুক্তভোগী না। কারণ কোনো ব্যবসায়ী কখনো শান্তিমতো ব্যবসা করতে পারেনি, কারণ তখন একটা হাওয়া ভবন খুলে প্রতিটি কাজে হস্তক্ষেপ করা এবং হাওয়া ভবনের পাওনা বুঝিয়ে দিতে পারলেই, অর্থাৎ তাদের ভাগটা দিতে পারলেই ব্যবসা করতে পারবেন, না হলে করতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছিল। স্বাভাবিকভাবে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য অনেকটা ঘাটতি পড়ে যায়, স্থবির হয়ে যায়। 2008 সালের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি। আমরা সরকার গঠন করার পর থেকে এই দেশে আবার ব্যবসা বাণিজ্যে যাতে প্রসার ঘটে আমরা সে পদক্ষেপ নিই। 96 থেকে 2001 পর্যন্ত যখন আমরা ক্ষমতায় ছিলাম, দেশের অনেকগুলি সমস্যা ছিল, যেমন ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি আমরা করে সেই সমস্যার সমাধান করি, পার্বত্য চট্টগ্রাম সেখানে আমরা শান্তি চুক্তি করি, এবং সেই সাথে আমাদের যে স্থল সীমানা এবং আমাদের যে জল সীমানা অর্থাৎ আমাদের মেরিটাইম বাউন্ডারি, এগুলি নিয়েও আমরা কাজ শুরু করেছিলাম। যা হোক, পরবর্তী সরকার এসে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা 2008-এ নির্বাচিত হয়ে আবার কতগুলি পদক্ষেপ নেই যে দেশ যাতে উন্নয়নের পথে এগিয়ে যায়।
আমাদের যেটা লক্ষ্য যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ 2001-এর পরে আবার ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বন্ধ করে দিয়ে স্বল্প মেয়াদী অ্যাডহক বেসিসে পরিকল্পনা নেওয়া শুরু হলো। আমরা 2009 সরকার এসে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করি এবং সেখানে আমরা সেই সাথে সাথে দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা দিই যে এই 5 বছর তো বটেই, এরপর আগামী 10 বছরে আমরা দেশের জন্য কি কি কাজ করব সেটার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করি এবং সেই প্রেক্ষিত পরিকল্পনা নিয়েই আমরা আমাদের সমস্ত কার্যক্রম শুরু করি। আমরা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিলাম সেখানেও কিন্তু আমরা দেশের সার্বিক উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা আমরা গ্রহণ করি, যেটা রূপকল্প 2021। কারণ 2021-এ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। নিশ্চয়ই আমরা চাই যে আমাদের সুবর্ণ জয়ন্তী আমরা এমনভাবে পালন করব যে তখন এই দেশ ক্ষুধার্ত দারিদ্র থাকবে না, কারো কাছে হাত পেতে চলবে না, আমরা মর্যাদাশীল হব, নিজের পায়ে দাঁড়াবো এবং উন্নত হব। সেই লক্ষ্য নিয়েই আমরা এই পরিকল্পনা হাতে নিই। 2007-এ আপনারা জানেন যে তখন যে এমার্জেন্সি সরকার আসে, আমরা তো ভুক্তভোগী ছিলাম, এই ব্যবসায়ী মহলও যথেষ্ট সেই সময় ভুক্তভোগী ছিলেন, অনেক সমস্যা আপনাদেরও মোকাবেলা করতে হয়েছে। তবে কারাগারে বসে, আমি বন্দী হওয়ার পর কারাগারে আমি বসে থাকিনি, কারাগারে বসেই সুনির্দিষ্ট একটা কর্মসূচি আমি নিজে লিখে ফেলি যে আমরা যদি সরকারে যাই কোন সালে আমরা কি করব, দেশকে কোথায় নেব, তার একটা রূপরেখা তৈরি করি। ওটারই উপর ভিত্তি করে যখন আমি মুক্তি পাই এবং নির্বাচনে অংশগ্রহণ করি, ওই নির্বাচনী ইস্তেহারটা তারই উপর ভিত্তি করে আমরা করি। তাছাড়া আপনারা জানেন যে 96 সালে আমরা বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, কারণ আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে আছে যে আমাদের অর্থনৈতিক নীতিমালায় আমাদের বেসরকারি খাত, সরকারি খাত এবং কোঅপারেটিভ, এই তিনটাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সরকারি খাত থাকবে, বেসরকারি খাতও থাকবে, আর কোঅপারেটিভের মাধ্যমেও আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে। এই 3 প্রক্রিয়ায় আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে এবং চলমান হবে। এটা জাতির পিতা আমাদের স্বাধীনতা 9 মাসের মধ্যে যে সংবিধান দিয়েছেন সেই সংবিধানে তা স্পষ্ট উল্লেখ ছিল এবং তারই ভিত্তিতে বাংলাদেশে বেসরকারি খাতকে সব থেকে আমরা উন্মুক্ত করি। আজকে মোবাইল ফোন বলেন, আপনার প্রাইভেট সেক্টরে ব্যাংক বলেন, বিমা বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে মানে হাসপাতাল, মেডিকেল কলেজগুলি নির্মাণ, সমস্ত কিছুতেই আমরা বেসরকারি খাতকে সুযোগ সৃষ্টি করে দিই। কারণ আমরা এটা বিশ্বাস করি যে সরকার একা করতে পারবে না, বেসরকারি খাতকে যদি আমরা সুযোগ সৃষ্টি করে না দিই তাহলে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নতি হবে না। কাজে সেই নীতিমালা নিয়েই আমাদের কার্যক্রম আমরা শুরু করি। আমাদের যে লক্ষ্য ছিল, আমরা দেশের উন্নয়নের জন্য স্বাভাবিকভাবে এটা একটা প্রচলিত কথাই আছে যে বাণিজ্য বশতে লক্ষ্মী, অর্থাৎ বাণিজ্য যত বেশি করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করবেন, রপ্তানি বাড়াবেন, ততই আমাদের সম্পদ আসবে এবং আমাদের দেশ উন্নত হবে। কাজে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটা বিষয় ঠিক যে 2009 সালে আমরা যখন সরকার গঠন করি তখন ছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। একদিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা সামাল দেওয়া, অপরদিকে বাংলাদেশের ভিতরে সম্পূর্ণ অর্থনীতিটা একটা বিশৃঙ্খল অবস্থায় ছিল। প্রতিটি ক্ষেত্রে এমন একটা মানে হতাশা, ভয়, ভীতি কাজ করত যে সকলের ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে তুলে আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগানো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কঠিন কাজটাও কিন্তু আমরা সহজভাবে করতে পেরেছি। এবং সবসময়টা মনে করি যে ব্যবসায়ীরা ব্যবসা করবেন, সরকার আমরা এখানে ব্যবসা করতে আসিনি, আমরা সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়ে যাতে ব্যবসা বাণিজ্যটা সঠিকভাবে চালিয়ে আমার দেশের আর্থসামাজিক উন্নতিটা দ্রুত হয়, সেই কাজ যাতে করতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করা, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি বলেই আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের পথে আমরা এগিয়ে যেতে পেরেছি। আজকে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, প্রায় 1466 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা যত বেশি বৃদ্ধি পাবে, আর বিশেষ করে গ্রামের মানুষের যত বেশি আর্থিকভাবে তারা সচ্ছল হবে, আপনারা যারা ব্যবসা করেন বা ইন্ডাস্ট্রি করেন, আপনাদের পণ্য তার জন্য মানে এটাকে
বাজারজাত করার সুযোগ তত বেশি বৃদ্ধি পাবে। আমরা রপ্তানিও করব, সাথে সাথে দেশেও আমরা একটা নিজস্ব বাজার সৃষ্টি করব, যাতে এখানে আমাদের দেশের মানুষেরও প্রয়োজন বাড়ে, ক্রয় ক্ষমতা বাড়ে, কিনতে পারে, কেনার সক্ষমতা অর্জন করে। সেইভাবেই আমাদের সমস্ত অর্থনৈতিক নীতিমালাটা আমরা গ্রহণ করেছি। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি যাতে বাড়ে সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সরকার গঠন করার পর থেকে যেখানে 2007-08 অর্থবছরে রপ্তানি আয় ছিল মাত্র 14.11 বিলিয়ন, আজকে গত অর্থ বছরে তা 34.24 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমি সবসময় আপনাদের বলি যে আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান, কারণ পৃথিবীতে এখন বহু দেশ তাদের চাহিদা পরিবর্তন হচ্ছে, চাহিদা বাড়ছে, কোন দেশে কোন ধরনের পণ্য চাহিদা আছে সেটা যেমন খুঁজে বের করা, আবার আমাদেরও রপ্তানি পণ্যগুলি বহুমুখীকরণ। আমি আজকে খুশি হয়েছি যে আমি দেখলাম বেশ বিভিন্ন ধরনের অনেক ধরনের পণ্য আমরা রপ্তানি করতে সক্ষমতা অর্জন করেছি। কাজে এখানে আরও এটাকে বহুমুখীকরণ করতে হবে, বাজার খুঁজে নিজেদেরকে বের করতে হবে। সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা দরকার অবশ্যই আমরা তা করব, কিন্তু আপনাদেরকেও কিছু উদ্যোগ নিতে হবে। আজকে আমাদের রপ্তানি আয় গড় প্রবৃদ্ধি যেটা মাত্র একসময় 12.52% ছিল, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে আপনার 2015-16 অর্থ বছরে 6.91-এ উন্নীত হয়েছে। এত বিলিয়ন ইউনিট যখন করা হয়, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো একটা সুখবর। ধীরে ধীরে এটা আরও বাড়বে। এখানে মানে পূর্ববর্তী বছরে যেটা 2.44 বিলিয়ন ইউনিট, সেখানে এখন বৃদ্ধি পাচ্ছে এবং প্রবৃদ্ধির হার 183.20% বৃদ্ধি পেয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দাটা যদি না হতো আর ইউরোপের মানে ইউরোর দামটা যদি না পতন ঘটতো, তাহলে আমাদের রপ্তানির টাকার অঙ্কটা আমরা আরো বেশি দেখাতে পারতাম। কিন্তু রপ্তানি হয়েছে, কিন্তু যেহেতু ইউরো দাম কমে গেছে সেহেতু হয়তো হিসাবটা আমরা অতটা দেখাতে পারতাম না। কিন্তু তারপরেও আমি মনে করি যে রপ্তানি যে হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আরেকটি বিষয়, সবসময় দেশ চালাতে গেলে যেটা সমস্যা আগে আমরা ভোগ করতাম, এখন আর আল্লাহর রহমতে সেটা নেই। যে আমাদের রিজার্ভ নিয়ে একটা চিন্তা ভাবনা হতো, তো এখন আমরা 30 বিলিয়নের উপরে আমাদের রিজার্ভ। কাজে আপনারা রপ্তানি করেছেন, অর্থ উপার্জন করেছেন, আমরা বিভিন্ন সুযোগ আপনাদের করে দিয়েছি। আবার আমাদের যারা প্রবাসে কাজ করে, প্রায় 90 লক্ষ মানুষ বিদেশে কাজ করে, তাদের পাঠানো রেমিটেন্স এবং সেগুলি দিয়ে। আরেকটি বড় কথা হলো খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমাদের খাদ্য ক্রয় করতে হয় না। এই খাদ্য ক্রয় করতে যে বিশাল অঙ্কের টাকা ব্যয় হতো, আল্লাহর রহমতে সেটা এখন ব্যয় করতে হচ্ছে না, এবং বহু পণ্য এখন আমরা নিজেরাই উৎপাদন করতে সক্ষমতা অর্জন করেছি, যে কারণে আমাদের রিজার্ভ এখন যথেষ্ট মানে ভালো পর্যায়ে আছে। কাজে আমি মনে করি আমাদের এই সাফল্যের পিছনে আপনাদেরও যথেষ্ট অবদান রয়েছে। বিশেষ করে আপনারা যারা শিল্প উদ্যোক্তা এবং যারা রপ্তানির জন্য কাজ করে যাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্যে যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন, তাতে আমাদের এই অর্জনটা সম্ভব হয়েছে। আর আমরা তো প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উদার নীতিমালা আমরা গ্রহণ করেছি। গত 7 বছরে প্রায় 21,000 কোটি টাকা নগদ সহায়তা আমরা প্রদান করেছি যারা রপ্তানিকারক এবং রপ্তানি বাণিজ্যের সাথে আপনারা যারা সম্পৃক্ত, আপনাদের জন্য। যেখানে 2005-06 অর্থ বছরের নগদ সহায়তা পরিমাণ ছিল মাত্র 602 কোটি টাকা, আর গত 2014-15 অর্থ বছরে আমরা 4,000 কোটি টাকা নগদ সহায়তা দিয়েছি। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2011-12 এবং 2012-13 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। কুষ্টিয়ার মিরপুরে গুলিতে একজন নিহত হয়েছে, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। ভোরে উপজেলার মশান এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব 12 জেলার মশান এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুর্বৃত্ত, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। এতে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল নামে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও ম্যাগজিন সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সময় সংবাদে আরো থাকছে, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বরগুনা শহরের সবচেয়ে ব্যস্ততম সেতুটির বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে 4 লাখ বাসিন্দা। রাজধানীতে বাড়ছে মৌসুমী রোগে আক্রান্তের সংখ্যা। ঋতু পরিবর্তনের কারণে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া, জ্বর, টাইফয়েড সহ নানা রোগে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। রোগ প্রতিরোধে বছরের এই সময়টা সতর্ক থাকার উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাহিয়া রুবায়েত অপলার রিপোর্ট। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের চিত্র এটি। ওয়ার্ড ভর্তি রোগীর উপস্থিতি জানিয়ে দিচ্ছে বছরের এই সময়টায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ব্যস্ততা তাই চিকিৎসকদেরও। প্রতিদিনই 3 শতাধিক রোগী ভর্তি হচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। হাসপাতাল সূত্র বলছে, ডায়রিয়া ছাড়াও সম্প্রতি বেড়েছে টাইফয়েড, জ্বর সহ নানা অসুখ। রয়েছে ডেঙ্গুর প্রকোপও। রাজধানীতে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি হয়েছেন 586 জন। রয়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপও। ওর প্রথম পাতলা পায়খানা ছিল, প্রচুর ঘামতো, আর ঘামার পরে ঠান্ডা লেগে গেছে। এখন কাশির সাথে জ্বর। ডাক্তাররা বলছে যে নিউমোনিয়া হয়ে গেছে। নিয়ে আসার পরে এখানে কিছু ট্রিটমেন্ট দিল, বমি বন্ধ হলো প্রিলিমিনারি অবস্থায়, তারপর আবার পাতলা পায়খানা, জ্বর। এইভাবে কন্টিনিউয়াসলি কখনো বমি হচ্ছে, কখনো পাতলা পায়খানা, কখনো জ্বর হচ্ছে। এক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এই সময় যেহেতু ডেঙ্গু রোগ এবং বাইরের যেমন 3টা রোগের কথা বলেছি, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড, এই 3টি মূলত পানিবাহিত রোগ। তা আমরা বাইরের কোনো খাবার খাবো না যেগুলোতে পানির মাধ্যমে আমার এই জন্ডিস আসতে পারে। ঠান্ডা গরমের কারণে সর্দি, কাশি, জ্বর হয়, এখানেও একটু সতর্কতা থাকা উচিত। আমাদের কোনো ঠান্ডায় বা অধিক গরমে প্রয়োজন না হলে আমাদের অধিক গরমে যাওয়া উচিত না। চিকিৎসকরা বলছেন, এই সময় সুস্থ থাকতে হলে বাইরের খাবার এড়িয়ে চলার পাশাপাশি গুরুত্ব দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জিহাদে যাওয়ার কথা বলেই বাড়ি ছাড়েন নারায়ণগঞ্জে নিহত যশোরের রাব্বি। সন্তানের লাশ নেবে না পরিবার, তথ্য গোপনের অভিযোগে পাইকপাড়ার বাড়িওয়ালা গ্রেফতার। বেসরকারি খাতের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ফের পেছালো মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর রায় ফাঁসের মামলার রায়। সঠিক সময়ে আসামি আদালতে হাজির করতে না পারাই কারণ। 12 দফা দাবিতে সারা দেশে ফিলিং স্টেশনে ধর্মঘট। ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত জ্বালানি তেল দেয়া বন্ধ, তবে কোথাও কোথাও চলছে বিক্রি। এবং ফারাক্কা বাঁধের লক গেট খুলে দেয় পদ্মার পানি বেড়ে কুষ্টিয়ার 3 উপজেলা প্লাবিত। ভেসে গেছে ফসলি জমি, দুর্ভোগ চরমে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।